আয়নায় নিজেকে দেখে নিজেই ভীষণ লজ্জা লাগছে। বারবার শাড়িটা ঘুরে ফিরে দেখছি। শাড়ির আঁচল একবার মাথায় দিচ্ছি আর একবার নামিয়ে ফেলছি। অতিরিক্ত কান্নার ফলে মাথাটা হালকা ব্যথাও করছে, কিন্তু আমি ওইদিকে পাতা দিচ্ছি না। শাড়ি নিয়ে রং ঢং করছি কখন থেকে। আকস্মিক কোমরের ঠান্ডা শক্ত হাতে স্পর্শ পেয়ে জমে গেলাম। ড্রেসিং টেবিলের আয়নায় রিক্ত প্রতিচ্ছবি দেখে চমকে উঠলাম। ও আবার কখন আসলো? আরও পরে না আসার কথা, আজ এত দ্রুত এলো যে? আমার চিন্তা ভাবনার মধ্যে রিক্তর হাত আমার পেট জুড়ে বিচরণ করছে। ও নেওয়া ঘন ঘন নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে। পরপর সেখানে নরম ঠোঁটের স্পর্শ ভরে যাচ্ছে। গায়ের প্রতিটা লোমকূপ দাঁড়িয়ে গেছে, সমস্ত শরীর শিরশির করছে। কোনো মতে আমতামতো করে বললাম, তুই কখন এলি? সে আমার কথার উত্তর না দিয়ে অন্য কথা বলল। তুই এত সুন্দর কেন জবা? 10 মিনিট ধরে তোকে এভাবে দেখে যাচ্ছি, অথচ তৃপ্তি মিটছে না। পাগল হয়ে যাচ্ছি আমি। তোকে ছাড়া এত দূর কিভাবে থাকবো ভাবতেই হৃৎপিণ্ড অসাড় হয়ে আসছে আমার। আমি কাপা হাতে আমার পেটের ওপর রাখা রিক্তর হাত খামচে ধরেছি। ভয়ত দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে দেখছি কেউ আসছে কিনা। স্বস্তির শ্বাস পেলাম দরজা বন্ধ দেখে। রিক্ত কখন এসেছে, কখন দরজা বন্ধ করেছে, আর কতক্ষণ ধরে আমাকে দেখছে, আমি কিছুই বুঝতে পারিনি। এইদিকে রিক্তর ছন্ন ছাড়া স্পর্শ বেড়েই চলেছে। তার অস্থির ঠোঁট আমার ঘাড় থেকে গলায় ছুঁয়েছে। পরপর কানে ঠোঁট ছুঁয়ে গম্ভীর স্বরে ডাক দিল। জবা। ওর এমন গম্ভীর স্বরের ডাক শুনে আমার শ্বাস প্রশ্বাস বেড়ে গেল। বুকের ভেতর থেকে মনে হচ্ছে তুফান চলছে। রিক্ত ফরাত কণ্ঠে বলল, আই ওয়ান্ট ইউ না জবা। আমার সমস্ত শরীর ছিমিয়ে উঠল। মুখ খুলে কিছু বলার আগে সে আমার ওষ্ঠ জোড়া তার ওষ্ঠের মাঝে নিয়ে নিল। উন্মাদের মতো কিস করতে লাগলো। এক ঝটকায় আমাকে কোলেও তুলে নিল। খাটের দিকে অগ্রসর হয়ে আমাকে কোলে নিয়েই সেখানে বসলো। হালকা একটু ছাড়া পেতেই ঘন ঘন নিঃশ্বাস নিয়ে মুখ খুললাম আমি। খাবি না? খাচ্ছি তো। বলি সে পুনরায় আমার ওষ্ঠের ভাঁজে ওষ্ঠ মিলালো। এবার আগের তুলনায় অনেকটা সফটলি কিস করছে। এদিকে আমি কোনো খাবারের কথা বললাম, সে যেন বুঝলই না, না বোঝার ভান ধরল। সকাল সকাল গোসল সেরে ভেজা কাপড় নিয়ে ছাদে উঠেছিল কাপড়গুলি শুকাতে দেওয়ার জন্য। ওঠার পর এখানে অন্য বিল্ডিংয়ের কয়েকজন প্রতিবেশীর সাথে দেখা হলো। সকলেই আমার দিকে কেমন বাঁকা চোখে তাকাচ্ছে। আমি ওদের তাকানোতে তোয়াক্কা না করে নিজের মতো কাপড় নাড়তে লাগলাম। একটা মেয়ে কখন থেকে আমাকে দেখে মুখ লটকাচ্ছে, আমার আশেপাশে ঘুরে ফিরে আমাকে ইঙ্গিত দিয়ে এটা সেটা বলছে। মেয়েটাকে আমি চিনি, সাদিয়া। এই বিল্ডিংয়ে আসার পর থেকে এই মেয়ে আমার পেছনে পড়ে আছে। মূলত রিক্তকে পছন্দ করে। রিক্তদের ওপর তালার ফ্ল্যাটের ভাই ভাবির সাথে থাকে। রিক্তর প্রতি ওর আচরণ আমার প্রতি ওর খুবই শ্রেষ্ঠা, সেটা স্পষ্ট প্রমাণ। তাছাড়া ও যেভাবে আমাকে ঠেস দিয়ে দিয়ে কথা বলে, তাতে এটা কারোর বুঝতে বাকি নেই। রশিদে রিক্তর ফেজা টি শার্টগুলো নাড়ছিলাম। সেই মুহূর্তে সাদিয়া আমাকে উদ্দেশ্য করে মুখ বাঁকিয়ে বলতে লাগলো, নেহাতেই রিক্ত ভাইয়া ভালো মানুষ, তাই না হলে কি এমন একটা মেয়েকে নিজের জীবনসঙ্গী হিসাবে মেনে নেয়? আর যদি রিক্ত ভাইয়া একে অনুগ্রহ করে বিয়ে না করতো তাহলে ঠিকই এর জায়গায় আমি থাকতাম। রিক্ত ভাইয়ার কাপড় চোপড় থেকে শুরু করে তার সমস্ত কিছুর উপর আমার অধিকার থাকতো। আমার মতো এত সুন্দরী মেয়েকে রিক্ত ভাইয়া কখনো অবজ্ঞা করতেই পারতো না। আমি মেয়েটার দিকে তাকিয়ে চমৎকার একটা হাসি দিলাম। ভদ্রকণ্ঠে বললাম, তা বোন, এতদিনে কি ঘোড়ার ঘাস কাটছিলে? পটাতে পারোনি? তোমার মতো এমন আসমানের পরি রেখে সে কেন আমার দিকে আসলো? নিশ্চয়ই আমি এত সুন্দরী নই। বাধ্য হয়ে গিয়েছে, তোমার বাবা চাচারা দাপট দেখিয়ে তোমার সাথে ওর বিয়ে দিয়েছে। বললাম না রিক্ত ভাইয়া ভালো মানুষ, না হলে তোমার মতো এমন কলঙ্কিত মেয়েকে কে বিয়ে করবে? থাপ্পড় চিনো? এক থাপ্পড়ে ছাদ থেকে ফেলে চাপটা বানিয়ে ফেলবো বিয়াদব মেয়ে। তাকে গিয়ে জিজ্ঞেস করো সে কেন আমাকে বিয়ে করেছে। সে বাধ্য হয়েছে নাকি আমি বাধ্য হয়েছি? আর একদিন যদি আমাকে এসব উল্টাপাল্টা কথা বলতে আসো না, তাহলে দাঁত ভেঙে ফেলে গলে ঝুলিয়ে দিব। ফালতু মেয়ে মানুষ। গটগট করে ছাদ থেকে নেমে পড়লাম। রুমে ঢুকে বিছানায় বসে সমানে ফুঁসতে লাগলাম। গা একদম জ্বলে যাচ্ছে। আমার থেকে বয়সের ছোট মেয়ে আমাকে কথা শোনায়, কত বড় সাহস! চুল থেকে ভেজা গামছাটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারলাম। দুহাত সামনে কসলাতে কসলাতে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কমছে না। রিক্ত এখন উবুর হয়ে বিছানায় পড়ে ঘুমাচ্ছে। আমি গিয়ে ওর পাশে দাঁড়ালাম। ওর উন্মুক্ত পিঠে হাত রেখে ওকে ডাকতে লাগলাম, এই ওঠ। ওকে ওঠাতে না পেরে ধাক্কাতে লাগলাম, রিক্ত ওঠ, এই রিক্ত। সে আমার হাত ধরে হাঁচকা টানে আমাকে বিছানায় ফেলে দিল। আমাকে তার কমফোর্টের ভেতর নিয়ে জাপটে ধরে ঘুমো ঘুমো কণ্ঠে বলল, কি হয়েছে? আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলাম। ঢোক গেলে একটু স্বাভাবিক হয়ে বললাম, তোর সাথে কথা আছে আমার, উঠ। সে আমার গলায় নাক ঘষে বলল, বল, শুনছি। এইভাবে না, তুই ওঠ আগে। রিক্ত ফয়েস চড়ালো, বল না, শুনছি তো।
আচমকা আমি ফুপিয়ে উঠলাম। আমার কান্না দেখে রিক্ত হক চকিয়ে গেল। তারপরে উঠে আমাকে শোয়া থেকে টেনে তুললো। দুহাত গালে রেখে উদ্বিগ্ন স্বরে বলল, হেই, কি হয়েছে? আমি এবার হেঁচকে তুলে তুলে কাঁদছি। রিক্ত আমার চোখের পানি মুছে দিল। জবা, এই জবা, বল আমায় কি হয়েছে তোর? কেউ কিছু বলেছে? কে কি বলেছে বল। আমি আর এখানে থাকবো না। থাকবি না মানে? আমি চাপা সরে কাঁদছি। আচ্ছা রিল্যাক্স, কান্না থামা আগে। কি হয়েছে ধীরে সুস্থে বল। জানি না, তুই এই বাসা চেঞ্জ কর। বাসা চেঞ্জ করব? কিন্তু কেন? আমার চোখের পানিতে ভরে উঠল। এখানকার মানুষগুলো ভালো না, খুব বাজে। আমাকে দেখলে আজে বাজে কথা শুনে কেমন ভাবে তাকায়। আমার আর ভালো লাগছে না এসব। রিক্ত, তুই প্লিজ এই বাসাটা ছেড়ে দে। সে আমার চোখের পানি মুছে দিল। আমার মাথাটা আলতো করে তার বুকে নিয়ে রাখলো। আদুরে স্বরে বলল, ছেড়ে দিব, এই মাসের মধ্যেই ছেড়ে দিব। আর কাঁদে না। এর ঠিক 20 দিনের মাথায় রিক্ত সত্যি সত্যি বাসাটা ছেড়ে দিল। আমি ভাবতে পারিনি রিক্ত তাদের এত বছরের বাসাটা এইভাবে ছেড়ে দিবে। ওই দিন তো শুধু আমি এমনি কষ্টে অভিমানী এমনটা বলেছিলাম, এমনকি কথাটা মাথা থেকে ছেড়েও ফেলেছিলাম। কিন্তু রিক্ত আমার কথাটা এইভাবে মাথায় গেঁথে রেখেছিল যে সেই ওই বিল্ডিংয়ের মালিক পর্যন্ত এসে বারবার রিকোয়েস্ট করার পরও রিক্ত বাসাটা ছেড়ে দিয়েছে। 1.5 মাস পর আজ আবারও ডাক্তারের চেম্বারে বসে আছি। আমার পাশে রিক্ত। রিক্তর চোখে মুখে এক অন্যরকম উৎফুল্লতা। আমি অবাক হয়ে আজকে রিক্তকে দেখছি। এর আগে আমি কখনো রিক্তকে এইভাবে এতটা আনন্দিত হতে দেখিনি। আর না দেখেছি এইভাবে খুশিতে চোখ দিয়ে অশ্রু ফেলতে। সে এখন তার এক হাতে আমার প্রেগনেন্সির রিপোর্টটা নিয়ে অন্য হাতে ডাক্তারের সাথে হ্যান্ডশেক করলো। তার চোখে পানি চিকচিক করছে, ছোট চমৎকার হাসি। আমার হাতেও আমার পেটের ওপর। ওই দিনের থেকে আজকের অনুভূতিটা ভিন্ন, একেবারে অন্যরকম। বাবা হবে জানতে পেরে কোনো ছেলে যে এতটা আনন্দিত হতে পারে তা আমি রিক্তকে না দেখলে কখনোই জানতাম না। বাড়ি ফেরার পর রিক্ত খুশিতে ফুপিকে জড়িয়ে ধরে শব্দ করে কেটে দিল। এত বড় ছেলের হঠাৎ এমন কান্না দেখে ফুপির চোখে পানি নিয়ে হেসে দেন। রিক্তর পিঠে হালকা চাপড় মেরে রসিকতার স্বরে বলেন, এত বড় হয়ে গেছিস, বাপ হবি, কিছুদিন পর আর এখন বাচ্চাদের মতো কাঁদছিস? ছি, তোর বাচ্চা সব শুনলে কি বলবে? জানি না রিক্তর কি হলো। ফুপির কথা শুনে সে আগের তুলনায় আরো জোরেই কেঁদে দিল। ঘরে আজ সকলেই উপস্থিত। আমি, ফুপা, জয়, এমনকি ফুপি নিজেও ভীষণ অবাক হয়েছে। আমি হাঁ করে রিক্তকে দেখছি। কোনো ছেলে মানুষ এইভাবে কাঁদতে পারে? ফুপি নিজেও হকচকিয়ে গেল। রিক্তর পেটে হাত রেখে নরম কণ্ঠে বলল, কি হয়েছে রিক্ত? রিক্ত ভাঙা স্বরে বলল, নেক্সট উইকে ফ্লাইট মা, ভিসা কাগজপত্র সব রেডি। আমার তোমাদের ছেড়ে, জবাকে ছেড়ে, আমাদের না আসা অতিথিকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না মা। ভীষণ কষ্ট হচ্ছে। এবার ফুপি ছেলেকে জড়িয়ে ধরে নিজে কেঁদে দিলেন। কতবার বললাম কোথাও যেতে হবে না, দেশে কি কাজের অভাব পড়েছে? এত দূর দেশে যেতে হবে কেন? কে শুনে কার কথা? আমার কথার কি কোনো গুরুত্ব আছে? এবার আমি এতগুলো বছর আমার ছেলেকে না দেখে কিভাবে থাকবো? ফুপির কান্না থামছে না। ফুপা, জয়, ওদের চোখেও পানি। রিক্ত নিজেকে স্বাভাবিক করলো। ফুপির চোখের পানি মুছে দিয়ে ঠোঁটে জোরপূর্বক হাসি ফোটালো। 3 বছরের তো ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে। কথাটা বলতে রিক্তর কতটা কষ্ট হয়েছে এটা তার চোখ মুখে স্পষ্ট। রিক্ত দ্রুত পায়ে ঘরে ঢুকে গেল। হয়তো নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছে। সময় নিয়ে আমিও ঘরে ঢুকলাম। রিক্ত বিছানায় পা ঝুলিয়ে বসে ঘাড় নুয়ে রেখেছে, তার 2 হাত মাথার পেছনে। আমি সন্তর্পণে রিক্তর পাশে গিয়ে দাঁড়ালাম। হালকা কেশে মৃদু স্বরে আড়ালাম, ইচ্ছে না করলে যাওয়াটা কি বেশি প্রয়োজন? সে ধুম করে জবাব দিল, আমি কখনো কথার খেলাপ করি না। কাউকে যখন বলেছি প্রতিষ্ঠিত হয়ে দেখাবো, তো দেখাবো। প্রয়োজনে দগ্ধে শেষ হয়ে যায় না কেন? শেষ কথাটা আমার চোখের দিকে তাকিয়ে বলল রিক্ত। হঠাৎ করে বুকের ভেতরটা মুচড়ে উঠল। কিন্তু কেন? আমি তো চাই রিক্ত আমার থেকে দূরে থাকো। তাহলে এত ভার লাগছে কেন? আচমকা রিক্ত আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। 2 হাতে আমার কোমর পেঁচিয়ে ধরে পেটে মাথা রাখলো। কামিজের ওপর দিয়ে সেখানে হালকা করে চুমু বসালো। মনে হলো কথা বলতে রিক্তর গলা কাঁপছে। তাও রুক্ষ স্বরে বলল, আমি বাজে হতে পারি, তোর চোখে দেখা সবচেয়ে বাজে হাজব্যান্ড হতে পারি, কিন্তু কিন্তু জবা, আমি বাজে বাবা হব না জবা। সে নিচে বসা থেকেই মাথা তুলে আমার দিকে তাকালো। রিক্তর চোখের কার্নিশ লাল, বুকের ভেতরটা কেমন থিপ থিপ করছে আমার। রিক্ত আবার বলল,